বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফিরোজ শাহ আলম, প্রভাষক মনোবিজ্ঞান, নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা শরীফ, কালীগঞ্জ, সাতক্ষীরা। এই করোনাকালীন সময়ে তোমাদের যাহাতে কোনো সমস্যা না হয় পড়াশুনোর, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা সমাধান করে নেবে এবং ফেসবুক, ইউটিউবের মাধ্যমে তোমরা এগুলো ফলো করবে বা দেখবে, তাহলে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। 17/11/2020, বিষয় মনোবিজ্ঞান, দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়। আজকে তোমাদের পড়াবো সামাজিকরণ প্রক্রিয়া। কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে সমাজীকরণের কাজগুলো হয়, কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের একটু জানতে হবে সমাজীকরণ কি। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু অসহায় থাকে, সে বাবা মা ভাই বোনের আদরে বা ফ্যামিলিগত এতে আস্তে আস্তে কিন্তু বড় হয়। তারপরে এক পর্যায়ে তার পরিবারের কি দায়িত্ব কর্তব্য, সমাজের কি দায়িত্ব কর্তব্য তার, এইভাবে কিন্তু একের পর এক বর্তায় যে তাকে কোন কাজগুলো করতে হবে এবং কোনটা ভালো কোনটা মন্দ। ধর্মীয় অনুশাসন, ধর্মীয় শিক্ষা, মূল্যবোধ, ব্যক্তিত্ব, আদর্শ, এগুলো কিন্তু এই সমাজীকরণের মাধ্যমে কিন্তু শিখতে হয় বা মানুষ শিখে থাকে, তাছাড়া কিন্তু সম্ভব হয় না। তা ঠিক আছে, সামাজিকরণের প্রক্রিয়ার কয়েকটা পয়েন্ট আছে। এক নম্বর হচ্ছে করণ শিক্ষক, অপারেন্ট লার্নিং, করণ করে দেখানো, যে কাজ করে দেখানো বা দেখে শেখা হয় বা একজনের মাধ্যমে ভালো মন্দ, নেগেটিভ আর পজিটিভ, ভালোটাকে আদেশ এবং মন্দটাকে নিষেধ, সরাসরি শিক্ষা অর্জন করা হলো করণ শিক্ষক। যদি একটা বাচ্চা কোনো আদালত ভাষায় গালি দেয় এবং বাবা মা ভাই বোন যদি সেটাতে হাসে, সে কিন্তু পুরস্কৃত হয় যে আমি একটা কথা বলছি, এই কথাটা আমাকে, তাকে উৎসাহ দেওয়া হচ্ছে, এটাই বোঝাবে এখানে। কিন্তু তাকে যদি ধমক দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে সে সেই কথা কিন্তু আর বলবে না। কিন্তু তাকে যদি উৎসাহ দেওয়া হয়, হাসাহাসি করা হয়, তাহলে কিন্তু ওইটা আবার বলার চেষ্টা করবে, পরবর্তীতে আবার বলবে সে। 2 নম্বরে দেখো প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক অর্থ হচ্ছে হঠাৎ, ইনসাইডেন্টাল লার্নিং। প্রাসঙ্গিক শিক্ষা হচ্ছে হঠাৎ কোনো কিছু শিক্ষা অর্জন করা। বিশেষ করে সমাজীকরণের ক্ষেত্রে দেখবা, তোমাদের বাসাতে ছোট ভাই বোন আছে, সবাই দেখবা যখন ছোট থাকে আদো আদো গুলিতে দেখবা এমন একটা ভাষা বলে, সেটা হচ্ছে হয়তো কোনো অঞ্চলের গালি। সবাই পাশে যদি হেসে ওঠে, সে কিন্তু আনন্দ পায়। আবার যদি সেই কথা বলার পরপর যদি রাগান্বিত হওয়া হয় বা তাকে বকঝকা করা হয়, সে কিন্তু ওই কথাগুলো পরবর্তীতে বলবে না। এর জন্য হঠাৎ দেখো বাচ্চারা যখন কথা বলতে শেখে, বিশেষ করে প্রথমে দা বা দাদা দাদি, এই উচ্চারণ দিয়ে কিন্তু দাদা দিয়ে শুরু হয়। তারপরে এক পর্যায়ে কিন্তু বাবা মা ভাই বোন পরবর্তীতে বলতে শেখে। প্রথম দাদা দাদা করতে করতে দাদা দাদি এইভাবে কিন্তু শুরু হয় তার ভাষার জীবন। তারপরে বাবা মা ভাই বোন যেভাবে চলাফেরা, কথাবার্তা, সে কিন্তু আস্তে আস্তে ওগুলো অনুকরণ করে থাকে। 3 নম্বরে দেখো সরাসরি শিক্ষাদান। শিশুর ক্ষেত্রে সরাসরি শিক্ষাদান আমরা সব সময় করে থাকি। করণ শিক্ষণের সাথে এই পার্থক্য, সরাসরি শিক্ষাদান কিভাবে হয়, বা একটা ভাষা শেখার জন্য বা ভালো কথা বলার জন্য তাকে যদি পুরস্কৃত করা হয়, সে কিন্তু ওই ভাষাটা বারবার বলার চেষ্টা করবে। আবার তাকে যদি তিরস্কার করা হয়, তাকে যদি বকাঝকা করা হয়, কিন্তু সে পরবর্তীতে ওই ভাষাগুলো আর বলতে চাবে না বা বলবে না। এজন্য
আসলে সামাজিকরণের ক্ষেত্রে বা এই সমাজ বা পরিবার থেকে কিন্তু একটা শিশু কিন্তু ভালো মন্দ বুঝতে শেখে এবং সে এখান থেকে কিন্তু ভালোটা কিভাবে করলে ভালো হয়, মন্দটা করলে মানা বা মন্দটা করলে এই সমস্যা হবে, এগুলো করা যাবে না, এই আদর্শগুলো কিন্তু সে আস্তে আস্তে শিখতে থাকে। তাহলে 4 নম্বরে দেখো আদর্শ প্রতীকের মাধ্যমে শিক্ষণ, যেটাকে আমরা বলি মডেল লার্নিং। এই মডেল লার্নিংটা কেমন? অল্প বয়সী ছেলে মেয়েদের তাদের বাবা মা, বড় ভাই বোন, শিক্ষক শিক্ষিকা, টেলিভিশন রেডিও, বিশেষ করে নায়ক নায়িকা বা নামকরা খেলোয়াড়, তবে এগুলোর একটা মডেলিং। যদি কোনো নায়ক বা নায়িকা যে কথাগুলো বলে ওগুলো দেখবা এই সমবয়সী বাচ্চারা ছেলেমেয়েরা কিন্তু ওগুলো অনুকরণ করে, বা সে যেভাবে সাজে, সে যেভাবে পোশাকগুলো পরে, এগুলো কিন্তু তারা অনুকরণ করে থাকে। এটাই স্বাভাবিক। বা যদি কোনো নাম করা প্লেয়ার, বিশেষ করে দেখবা তোমরাও, তোমাদের ক্ষেত্রে বিশেষ করে এটা, যদি কোনো প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার যে এই স্টাইলে চুল কাটে, তোমরা কিন্তু সেই স্টাইলে চুল কাটো, এটা অনুকরণ। বা তারা যে ধরনের কথা বলে, তারা যে ধরনের পোশাক পরে, তারা কিভাবে খেলা করে, এগুলো কিন্তু অনুকরণ করে থাকো তোমরা। এখন অনুকরণ শুধু করলে হবে না, ভালোটাকে অনুকরণ করতে হবে, মন্দটাকে অনুকরণ করা যাবে না। এই জন্য বিশেষ করে বাচ্চাদের বা তোমাদের বয়সে যারা তোমরা আছো, যেটা ভালো কথা বলবা বা ভালো কিছু শিখবা, তোমাদেরকে উৎসাহ প্রদান করা হবে। এবং যদি মন্দ কিছু বা খারাপ কিছু তোমরা শেখো বা বলে থাকো, তোমাদেরকে তিরস্কার বা বকাঝকা করা হবে বা হয়। এই জন্য এদিকে তোমাদের খেয়াল রাখো যে আমরা ভালোটাকে আঁকড়ে ধরা এবং মন্দটাকে পরিত্যাগ করা। সব ধর্মের কিন্তু একটাই উদ্দেশ্য বা একটাই ভাষা, যে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ। সব ধর্মের মূল মন্ত্র কিন্তু এটাই। তারপরে দেখো 5 নম্বরে পর্যবেক্ষণমূলক শিক্ষণ। কোনো জিনিস যদি পর্যবেক্ষণের মাধ্যমে বা কোনো জিনিস যদি দেখে শেখা হয়, তাই সেটা যত সময় স্মৃতিতে বা মনে থাকে, পর্যবেক্ষণের বাইরে শিখলে কিন্তু ওটা অত ওইভাবে শেখা যায় না বা ওইভাবে মনে থাকে না। এই জন্য সামাজিকরণের ক্ষেত্রে কিন্তু অবজারভেশন লার্নিং যেটা বলা হয়, এই অবজারভেশন লার্নিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপরে 6 নম্বরে দেখো একাত্তি ভাবন, আইডেন্টিফিকেশন। একাত্তি ভাবন হলো এক আত্মা। এক আত্মা কেমন দেখবা, বিশেষ করে তোমরা যারা সমবয়সী বন্ধু বা বান্ধবী তোমরা আছো, দেখবা তার সুখে তোমার সুখ বা তার দুঃখে তোমার দুঃখ। যদি তার কোনো ভালো কিছু হয় তোমার ভালো লাগে, আবার তার যদি মন্দ কিছু খারাপ কিছু হয় তোমাকে দেখবা খারাপ লাগে। এটা হচ্ছে এক আত্মা। এজন্য এক আত্মা মানে তার সাথে মিলিয়ে তার সুখে দুঃখে তার সঙ্গ দেওয়া, সুখের সময় দেওয়া বা দুঃখের সময় দেওয়া, এটা হচ্ছে একাত্তি ভাবনা। তার এর মানে এটা নয় যে সে একটা ভালো কাজ করলে আমরা শুধু তার সাথে সঙ্গ দিলাম, আবার সে খারাপ কাজ করলে তার সাথে সঙ্গ দিলাম না, সেটা করা যাবে না। ভালোটাকে উৎসাহ দিতে পারো, কিন্তু মন্দটাকে কিন্তু একাত্তি করা যাবে না। তাকে তোমাকে বোঝাতে হবে যে এটা ভালো না, এটা মন্দ, ওটা করো না, এইভাবে করো, দেখবা সে আস্তে আস্তে কিন্তু সমাধান হয়ে যাবে। তবে আবার যদি সে মন্দ কাজ করে, তুমি যদি তার সাথে উৎসাহ প্রদান করো, সে কিন্তু তারা সাহস পায় যে এই তো ভালো, আমার তো সাপোর্টের কেউ আছে। কিন্তু তার মন্দ খারাপ কথা যদি সাপোর্ট না দেওয়া হয়, আস্তে আস্তে কিন্তু সে সেগুলো পরিত্যাগ করবে। এই জন্য আমাদের সামাজিকরণের ক্ষেত্রে যে একাত্তি ভাবন, এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। তারপরে 7 নম্বরে দেখো ভূমিকা শিক্ষণ, রোল লার্নিং যেটা বলা হয়, ভূমিকা শিক্ষণ। এই ভূমিকা শিক্ষণটা কি? ছোট শিশু যখন ফ্যামিলিতে বা তারপরে এক পর্যায়ে সমাজে যখন আস্তে আস্তে বড় হয়, প্রথম বাসার কি তার রোল মডেল থেকে বাবা মা প্রথম, তারপর ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন, তারপরে এক পর্যায়ে পরিবার বা সমাজের যারা উচ্চ পদস্থ বা ভালো পর্যায়ে থাকে তাদেরকে অনুসরণ করে সে। এই জন্য আসলে ভূমিকা শিক্ষণটা সামাজিকরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ। কারণ কোনো কিছু ভূমিকা ছাড়া কিন্তু শুরু হয় না, ভূমিকাটাই সবচেয়ে এবং খুব বিশেষ গুরুত্বপূর্ণ। যদি ভূমিকাই না থাকে তাহলে কিন্তু সে
সেটা শেষ করা খুব মুশকিল হয়ে যায়। শুরুটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সে কাজ দীর্ঘস্থায়ী হয় না, বা সে কাজের কিন্তু ফলাফল ভালো হয় না। এটাই কিন্তু বাস্তবতা বা স্বাভাবিক। এই জন্য আসলে যেমন বিয়ের পূর্বে একজন ননদ বধূর ভূমিকা যতটুকু মানতে পারে, বিবাহিত জীবনের পরে কিন্তু সেগুলো সে অতটা মেনে চলতে পারে না। তখন তাকে বাস্তবে ফেস করতে হয়। এই জন্য তার জন্য কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। তারপরে দেখো, তো সমাজীকরণের 7টা পয়েন্ট কিন্তু কোনোটাই গুরুত্ব কম না, সবটাই গুরুত্বপূর্ণ। সমাজীকরণ বলতে গেলে 7টা পয়েন্ট তোমাদের অনুসরণ বা অনুকরণ করতে হবে এবং এগুলো ফলো করতে হবে, মেনে চলতে হবে। তাহলে দেখবা সমাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারপরে দেখো ব্যক্তির আচরণের সামাজিক প্রভাব। এই ব্যক্তির আচরণে কিছু সামাজিক প্রভাব আছে। দেখো 1 নম্বর আছে লিঙ্গানুগ আচরণ। এই লিঙ্গানুগ আচরণের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে, বিশেষ করে ছোটবেলায় তোমরা এগুলো খেয়াল করবা, তোমাদের বাসায় যারা বিশেষ করে ছোট ভাই বোন আছে, দেখবে একটা ছেলে সে কিন্তু ক্রিকেট, ফুটবল এগুলো পছন্দ করে। আবার একটা মেয়ে বাচ্চা দেখবা ওই হাঁড়ি পাতে ছোট বটি নিয়ে তরকারি কোটা বাছা এগুলো পছন্দ করে। এই সামাজিক প্রভাবের ক্ষেত্রে লিঙ্গানুগ আচরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা ছোট শিশু পুরুষসুলভ আচরণ এবং একটা ছোট মেয়ে বাচ্চা কিন্তু নারীসুলভ আচরণ, এটা কিন্তু স্বাভাবিক। এই লিঙ্গানুগ আচরণ কিন্তু এখন যদি তোমরা বলো স্যার মেয়েরা তো ক্রিকেট বা ফুটবল খেলে, সেটা কিন্তু রেয়ার, কম আর কি সেটা। কিন্তু দেখো বেশিরভাগ ক্ষেত্রে ক্রিকেট বলো, ফুটবল বলো, ছেলেরা খেলা করে বা রান্না করা, ঘর পরিষ্কার করা, ঘর মশা এগুলো কিন্তু দেখবা হাঁড়ি পাতিল পরিষ্কার করা, হাঁড়ি পাতিল গুছিয়ে রেখে গেলে কিন্তু মেয়েরা পছন্দ করে। এটাই হচ্ছে স্বাভাবিক। তারপর 2 নম্বরে দেখো নৈতিক বিকাশ। এই নৈতিক বিকাশ ছোটবেলা থেকে কিন্তু এই নীতিগত বা কথা বা কোন নীতিতে চললে বা কোন আচরণে চললে বা কিভাবে কথা বললে ভালো এবং কিভাবে কথা বললে মন্দ, এই নৈতিক বিকাশ কিন্তু এই সামাজিকীকরণের মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়ে থাকে বা প্রকাশ পায়। বিশেষ করে সমাজে দেখবা পিতামাতার সাথে শিশুর আচরণে কিন্তু একটা যোগসূত্র থেকে থাকে। এই নৈতিক বিষয় দেখবা, যদি কোনো বাবা মা, যখন তোমরা এখন বড় হয়েছ, বাবা এবং মা যদি ভালো কিছু করে তুমি সেটা কিন্তু অনুসরণ এবং অনুকরণ করবা। আবার যদি ওই বাবা মা যদি খারাপ কিছু করে থাকে তুমি আবার সেটা অনুকরণ করবা। এই জন্য আসলে এটা বাস্তবিক বা স্বাভাবিক। কোনো বাবা মা কিন্তু চায় না যে আমার সন্তানটা খারাপ হোক, এটা কিন্তু বাস্তবতা বা স্বাভাবিক। কিন্তু আচরণ বা পারিপার্শ্বিক বিভিন্ন পরিবেশের কারণে কিন্তু একটা ছেলে বা মেয়ে কিন্তু খারাপের দিকে যায় বা খারাপ হয়ে যায়। কারণ বিশেষ করে তোমাদের কথা বলে, তোমরা এখন বড় হয়েছো, কলেজে আসো, বাবা মা কি তোমাদের পিছন পিছন কলেজে আসবে? এটা কিন্তু সম্ভব হয় না। যতদিন বাবা মার গণ্ডির ভিতরে থাকা হয় ততদিন কিন্তু বাবা মা শাসন করে। তোমাদের যে এখন শাসন করে না তা না, তবে এখন বাবা মা একটু কষ্ট হয়ে যায়। কারণ তুমি সকালে বাসা থেকে বলে আসো যে কলেজে যাচ্ছে, এখন তুমি কলেজে এসে ক্লাস করতেছো কি করতেছো না এটা তো বাবা মা বুঝতে পারতেছে না। এই জন্য আসলে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু গার্ডিয়ান ছাড়া বাবা মাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তোমাদের জন্য, বা অনেক চিন্তিত বা অনেক দুশ্চিন্তায় ভোগে। বিশেষ করে মেয়েদের জন্য, যে একটা মেয়ে কলেজে আসলো, বাসা যেতে যদি একটু দেরি হয়, বাবা মা চিন্তা করে যে মেয়েটা বাড়ি আসতেছে না কেন। এর জন্য আসলে নৈতিক বিকাশ, বিশেষ করে বাবা মা যেভাবে চলে, যে নীতিতে চলে, ভালো দিকটা খেয়াল করে আমাদের কিন্তু সেইভাবে চলতে হবে, এটা সব। তারপরে 3 নম্বরে দেখো ব্যক্তিত্ব গঠন। এই যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এই পার্সোনালিটি একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই ব্যক্তিত্ব কিন্তু এই পরিবার এবং সমাজ থেকে কিন্তু
গড়ে ওঠে আস্তে আস্তে। কোনটা ভালো এবং কোনটা মন্দ, কোনটা করলে মানুষ ভালো বলে প্রশংসা করে, কোনটা করলে মানুষ খারাপ বলে তিরস্কার করে, এগুলো কিন্তু আস্তে আস্তে অনুভব করে বা শিখতে থাকে একটা ছেলে বা একটা মেয়ে। আসলে কিছু কিছু ক্ষেত্রে যে তারতম্য হবে না তা না, তাছাড়া ছেলেদের ব্যক্তিত্ব মেয়েদের তুলনায় কৃতিত্ব দেখবা, এটা স্বাভাবিক। একটা মেয়ের চেয়ে কিন্তু একটা ছেলে একটু উচ্ছৃঙ্খল বেশি হয়। আবার যদি দু একজন মেয়ে হয় সেটা রেয়ার, সেটা পার্সেন্টেজ ভিতরে কিন্তু পড়ে না, সেটা দুই একজন শতকরা। কিন্তু ম্যাক্সিমাম দেখবা মেয়েদের চেয়ে কিন্তু ছেলেরা একটু দুষ্ট বেশি হয় বা উচ্ছৃঙ্খল বেশি হয়। কারণ মেয়েরা কিন্তু একটা বাবা মার গণ্ডির ভিতরে থাকে এবং ছেলেরা কিন্তু একটু ছাড়া পায়। এই জন্য দুজনের ছেলে এবং মেয়েদের আচরণ কিন্তু অনেক পার্থক্য এই কারণে। তো আসলে সামাজিকরণের ক্ষেত্রে এই যে সামাজিক প্রভাব বা সামাজিকরণ যে প্রক্রিয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ছোটবেলা থেকে যদি একটা বাচ্চা, একটা ছেলে বা মেয়ে যদি ভালো কিছু শেখে, ওইটা কিন্তু সে, এই সামাজিকরণ কিন্তু একটা জীবনব্যাপী প্রক্রিয়া। একবার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু শেখার শেষ নেই। কিন্তু সময়ের কাজ যদি সময় না করা হয় তাহলে কিন্তু এগুলো হয় না। এই জন্য আমাদেরকে সময়ের কাজ বা সময়ের দিকে লক্ষ্য করে আমাদেরকে আগাতে হবে এবং এগিয়ে যেতে হবে, যেন আমাদেরকে কোনো সমস্যা না হয়। এজন্য সমাজের প্রতি আসলে আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে এবং বিশেষ করে সোশ্যাল সাইকোলজি, সমাজ মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞানের কাজ হলো যে সুখে দুঃখে এবং সমাজের সুখের সময় এবং দুঃখের সময় সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং সুখে এবং দুঃখে শেয়ার করা, ভালো মন্দ, ভালোর দিকে এগিয়ে যাওয়া, মন্দটাকে পরিহার করা, এটাই কিন্তু সমাজ মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ঠিক আছে, তোমরা এই সামাজিকরণ প্রক্রিয়ার যে ক্লাসগুলো, এটা তোমরা সবাই ইউটিউব ফেসবুকের মাধ্যমে এটা দেখবে এবং তোমাদের সমস্যাগুলো তোমরা সমাধান করে নিবা। যদি তোমরা এগুলো না দেখো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। আর বিশেষ করে এখন করোনাকালীন সময় তোমাদের বিশেষ প্রয়োজন ছাড়া তোমরা বাইরে হবে না এবং মাস্ক ছাড়া কেউ বাইরে আসবে না এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তোমাদেরকে বাইরে আসতে হবে। চেষ্টা করবা তোমরা বাসার বাইরে না আসার জন্য। তো ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।